আজকে আমার এখানে উপস্থিত সমস্ত বঞ্চিত যারা একটা কলমের খোঁচায় জীবনটাকে সংকটের মধ্যে এনে দাঁড় করিয়েছেন, ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি। আপনাদের শোকে আমাদের হৃদয়ও পাথর হয়ে গেছে। আপনাদের শোকে আমরা মানবিক মানুষ, মনে রাখবেন আমাদের রক্ত যেমন আছে, মাংস যেমন আছে শরীরে, আমাদের হৃদয়ে কিন্তু পাথর নেই। এবং তাই একথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল, সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই। তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের অস্তিত্ব, তাদের অস্মিতা সব কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না। আমি আপনাদের বলবো, যারা যোগ্য, যারা বঞ্চিত হয়েছেন, আসুন আমরা দুটো ভাগে ভাগ করি। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারেনি কারা যোগ্য আর কারা অযোগ্য। আইনে বলা আছে 9,000 10,000 people can go scot free, but one innocent cannot be punished. এটা হচ্ছে আইনের প্রিন্সিপাল। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রাপালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। রাজ্য সরকার সর্বতোভাবে প্রচেষ্টা নিয়েছিল। প্রথমে সিঙ্গেল বেঞ্চে, আমি যদি মিথ্যে কথা বলি আপনারা আমাকে ধরিয়ে দেবেন, কারণ আপনারা সকলে এর সঙ্গে অবগত আছেন। প্রথমে অভিজিৎ বাবুর বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে একাদশ দ্বাদশ শ্রেণী বাতিল করে দেওয়া হয় লিস্ট। তারপরে ডিভিশন বেঞ্চে অন্যান্যদেরটা সবটাই করা হয় এবং সিবিআইকে কেসটা দেওয়া হয়। আমরা সিবিআইকে নন কোঅপারেশন করিনি। আমরা বলেছিলাম বাছুন কে যোগ্য আর কে অযোগ্য। যদি কেউ অযোগ্য হয়, তথ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারেন, নিশ্চয়ই গভর্নমেন্ট মানে এসএসসি সেটা মেনে নেবে, আমার মানতে কোনো আপত্তি নেই। কেউ যদি কোনো ভুল করে থাকে তার দায়িত্ব আমরা কেন নেব? আমরা চাই কোনো যোগ্য ব্যক্তির যেন চাকরি না যায়, এটা আমরা অলওয়েজ চাই। কিন্তু ব্যাপারটা কিভাবে বলা হচ্ছে, বলছে 26-এ ভোটে পরাজয় হলে আমরা চাকরি করে দেব। যারা বলছেন, আমি একটা কথা আপনাদের বলি, তারপরে আপনাদের কথায় আমরা কি করতে পারি আমি আসব। তার কারণ কদিন ধরে আমাকে প্রচণ্ডভাবে, যে মানুষটা জানে না কি হয়েছে, যে মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি। তাই অনেক বদ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি, যারা 34 বছর অনেক অন্যায় করে গেছে। কারণ আমি বলেছিলাম বদল চাই, বদলা নয়। কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে। ফার্স্ট কোয়েশ্চেন আমার, whether because Bhattacharya will be isolated or not politically. This is my first question. CPM has to answer why he is cancelling all this list. আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো, আমি তো করিনি। আমি তো চাকরিগুলো দিয়েছিলাম, আমার সরকার দিয়েছিল। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে, সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও, তা তো তোমরা দাওনি। রাইট টু মেক ব্লান্ডার্স, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন
ভুল করাটাও একটা অধিকার। যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার? কোর্ট যদি প্রশাসনকে দিত, কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন যে কাজটা করতে পারত। তারপরে গেল ডিভিশন বেঞ্চে, সব বাতিল। আমার মনে আছে সঙ্গে সঙ্গে আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বললাম, সব ভালো ভালো লয়ার দিয়ে 2024-এ আমি দুর্গাপুরে মিছিল করছি ইলেকশনের সময়। তখন হঠাৎ খবর পেলাম যে, তখন কি খবর পেলাম শুনুন, যাদের ভালো লাগবে না তারা নিজেদের জায়গা মতো থাকতে পারেন, আমার কোনো অসুবিধে নেই, বাট যেটা দরকারি সেটা আমার বলতে হবে। আমার কথা আমি সারাক্ষণ গালাগালি খাবো, আর আমার কথা আমি কাউকে বলতে পারবো না। ভাই বোনেরা আমার, তা কি হয়? আমরা তো সবাইকে ডেকেছি। যার ইচ্ছে থাকবেন, যার ইচ্ছে শুনবেন, যার ইচ্ছে গ্রহণ করবেন, যার ইচ্ছে বর্জন করবেন। গণতান্ত্রিক অধিকার সবার আছে, কিন্তু মনে রাখবেন মানুষ যখন বিপদে পড়ে তাকে ধৈর্য ধরে শুনতে হয়। 2024 সালে আমি আসানসোলে দুর্গাপুরে মিছিল করছি। আমার কাছে খবর এলো সুপ্রিম কোর্টে আমরা যখন অ্যাপিল করেছিলাম যে হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য, এবং তদানীন্তন বিচারপতি মিস্টার রেসপেক্টেড চন্দ্রজিৎ, আমাদের চন্দ্রচূড়জি সেটাকে স্টে করে দেন। অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন। তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন, একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন। মনে রাখবেন, আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। আমি কোর্টকে বলছি না, এটা কোর্টের দোষ নয়, দোষ তো সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে। বাট আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়ার জন্য, ভেঙে ফেলে দেওয়ার জন্য, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। 9, 10, 11, 12 টিচাররা গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে। তারা অনেকে খাতা দেখছে, তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে, তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে। সবাইকে চোর বলে দিচ্ছেন, সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন। এই বলবার অধিকার আপনাদের দিল কে? আমি সরাসরি চ্যালেঞ্জ করছি। আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই। সেই খেলাটা কে খেলেছেন? একজন প্রধান বিচারপতি স্টে করে দিচ্ছেন। আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে, উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন, এটাই আমরা আশা করি। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে, এটাই আমরা আশা করি। আমরা আশা করি কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কাড়া, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিছাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আমরা সরকারের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তার জন্য আমরা প্রথমে আমি একটু কোর্টের ভাষায় বলি। কোর্টের ভাষাটা, তার কারণ মনে রাখবেন, কোর্ট যখন একটা রায় দেয় সে রায়টাই নাকি চূড়ান্ত রায়। সেই জন্য একটু কোর্টের ভাষায় বলি। সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য, তালিকা দেয়নি।
সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি, ফ্যাক্ট ফাইন্ডিংয়ের অনুমতিও দেয়নি। সিবিআই যা যা কাগজপত্র চেয়েছিল তদন্ত করার জন্য, এসএসসি সব কাগজপত্র তাদের দিয়ে সাহায্য করেছিল। আমরা লয়ার কাদের দিয়েছিলাম শুনে রাখুন, আমরা লয়ার যাদের দিয়েছিলাম এবং এখনো দেব, সেই লয়ার কারা একটু জেনে রাখুন, আপনাদের জানার প্রয়োজন হয়। তার কারণ, জাস্ট এ মিনিট, সম্ভবত আমার যতটুকু মনে আছে অভিষেক মনু সিংভি ছাত্রদের হয়ে লড়েছে। যাই হোক, তোমাদের সাপোর্ট দিয়েছি আমরা, হেল্পিং হ্যান্ডস। অভিষেক মনু সিংভি, এবার আমরা বলেছি, এবার আমরা কাদের নিচ্ছি সেটা বলে দিচ্ছি। আমরা অভিষেক মনু সিংভিকে বলছি, আমরা কপিল সিব্বলকে বলছি, আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি, আমরা কল্যাণ ব্যানার্জিকে বলছি, আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি, এবং তাছাড়াও আরও অনেক লিগাল ফার্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে। আমি কোর্টের কথায় বলছি, এই লাইনটা আমি বলবো কোর্টের কথায়, কারণ মনে রাখবেন আজকে যে আলোচনাটা হচ্ছে এই রেকর্ডটা কেউ কেউ আবার ট্যাপ করে প্রধান বিচারপতির কোর্টে পাঠাবেন আমাকে যাতে জেলে পড়া যায়। তাই মনে রাখবেন আমি লটা জানি, আমি নিজেও লয়ার হিসেবে অনেকগুলো কেস করেছি। While we are bound by the ruling of the Honorable Supreme Court, যারা এটা কোর্টে পাঠাবেন ভালো করে শুনে নিন, while we are bound by the ruling of the Honorable Supreme Court, we are taking proactive steps to ensure that the situation is handled with the utmost care and fairness. We will explore all possible legal avenues, including seeking modifications of the judgment and other reliefs to provide justice to those who have been affected. যারা আজকে শিক্ষা কাঠামোকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে, আমি তাদের জন্য বলতে চাই, আমরা এটা নিশ্চিত করব, আমরা একটা ক্ল্যারিফিকেশন চাইব প্রথমে। তার কারণ যে যারা এখন চাকরি করছেন, ভালো করে শুনুন, এইটা আমরা ক্ল্যারিফিকেশন চাইব কোর্টের কাছে ফার্স্ট, যে তারা আজকে কি করবেন। আপনারা যে বললেন নতুন করে পরীক্ষা নিয়ে লিস্ট করতে, আগে আমাদের জানতে হবে যে স্কুলের বাচ্চাগুলোকে তারা পড়াতেন, যারা স্কুলে যেতেন, যারা কাজ করতেন, যারা শিক্ষক শিক্ষিকারা আজও স্কুলে অনেকে যাচ্ছেন, তাদের জন্য আপনাদের কি ক্ল্যারিফিকেশন, স্কুল কে চালাবে, কাজগুলো কে চালাবে। না খেয়ে মানুষ মেরে দেবার অধিকার তো আমারও নেই, আপনারও নেই, কারোরই নেই। তাই এইটার ব্যাপারে আমার অনুরোধ, যারা চাকরি দিতে পারবেন না তারা যেন চাকরি কেড়ে না নেন, এটা নিশ্চিন্ত করবার জন্য যা করার এডুকেশন ডিপার্টমেন্ট করবে। আদালতের রায় বেরোনোর 15 মিনিটের মধ্যে আমি নিজে চিফ সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টকে দিয়ে ডিটেলস মিটিং করিয়েছি এবং আমরা আমাদের প্রসেস শুরু করতে বলেছি। আদালতের রায় বেরোনোর 2 ঘন্টার মধ্যেই চিঠি পাঠানো হয়েছে কমিশনকে। আমার বিশ্বাস, আমি আপনাদের বলছি, আমি এখন ভবিষ্যতেটাও বলে রাখছি, ধরুন ক্লারিফিকেশনে বলে দিল না চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না। আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে, কোনটা মাইনাস হতে পারে, কোনটা প্লাস হতে পারে। ইফ ইট ইজ মাইনাস,
তাহলে আমরা কি করব? মাইনাসেরটা আমার না বলাই ভালো, আমার মাথায় কিছু আছে। আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে। প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে লেট দ্য গুড সেন্স প্রিভেলস, এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন। বাই চান্স যদি না দেয় তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। পরিষ্কার বলছি, কোনো রাগঢাক নেই। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। কিভাবে করব? যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয়। পথে চলতে গেলে গর্ত আসতে পারে, পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে, বাট ভাঙা রাস্তা পেরিয়েই মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায়। এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি অ্যান্ড ই রেডি। মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়। যদি বলে তোমাকে 2 মাসে প্রসেস করতে হবে, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না? আপনারা বাচ্চাদের পড়াবেন না? আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না? হ্যাঁ, তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। সেখানে কি করে আপনাদের চলবে? ধরুন ধরে নিলাম ওরা করলো না, বলল না হবে না, তখন আমি কি করব? তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি। কি রিকোয়েস্ট? এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে 2 মাস বলেছে তো 3 মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে। যারা চাকরি করছেন, দাঁড়া, আরে ভাই আমি মাইনাসটা তো বলে রাখবো। ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট, তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে, এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। এটা মাথায় রাখবেন। আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয়। আমাদের হাতে লিস্টটা তুলে দিন। 2 হচ্ছে আমরা এটাও জানতে চাইব শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার অধিকার তো কারো নেই। 2-3টে এক্সাম্পল দিচ্ছি। মধ্যপ্রদেশের ভেপম কেলেঙ্কারি, বিজেপির রাজ্যে কতজন মানুষকে খুন করা হয়েছিল? 89 জন, আজ পর্যন্ত বিচার পায়নি। নিট নিয়ে অনেক অভিযোগ উঠেছিল, সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি। শুধু বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন? এটা আমরা জানতে চাই। বিহারে কি হয়েছে, রাজস্থানে কি হয়েছে, ইউপিতে কি হয়েছে? সিপিএম এর আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যেও হয়েছে। অস্বীকার করতে পারবেন না। বাংলার ট্যালেন্টকে আপনারা ভয় পান,
কাজে আজকে আমি এ কথা বলতে এসেছি, দুটো ভাগ এই পর্যায়ের, একটা যোগ্য আর একটা অযোগ্য। যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে, সম্মানের সাথে, আমরা প্রথমে ক্ল্যারিটি চাইব। যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকব, আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো, যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। এটা মনে রাখবেন, আমার জীবনে কথা মানে কথা। আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই। কারো দোয়া ভিক্ষে চাই না, আপনাদের ভিক্ষা করে খেতে হবে না। আমি জানি অনেক পরিবার আছে যারা গাড়ির জন্য লোন নিয়েছেন, বাড়ির জন্য লোন নিয়েছেন, বাচ্চার পড়াশুনো চালান, বৃদ্ধা বাবা মাকে দেখেন, ওষুধের খরচা দেন, সংসার চালান, নতুন করে বিয়ে করেছেন, তাদের সংসার তৈরি করেছেন। আপনারা কি ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব? তারা অযোগ্য নয় জেনেও? এটা হতে পারে না। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই, চিন্তা করবেন না। কারো চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারো নেই। আমরা ক্ল্যারিটি চাইব। ক্ল্যারিটি যদি না হয় আগে পেছে সব আমরা ওটাকে ভরাট করে দেব। ডোন্ট ওয়ারি। আপনারা পড়াশোনা করুন, আপনারা বাচ্চাদের মানুষ করুন, আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন। কেন আপনারা ভলেন্টারিলি করবেন? তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে বলে আইন মোতাবেক আমরা চাই আইন আপনাদের সুরাহা করুক। আর যারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমায় গালাগালি দিচ্ছেন তাদের বলবো, আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন, এই রায় তো আপনারা কলকাঠি নাড়েননি তো। মমতা ব্যানার্জিকে খাস্তা করতে গিয়ে মনে রাখবেন টিচারদের চাকরি কেড়ে নেবেন না, ওদের জীবন যৌবন কেড়ে নেবেন না, যোগ্যদের চাকরি কাড়বেন না, যোগ্য প্রার্থীদের অমর্যাদা করবেন না। মমতা ব্যানার্জিকে 1000বার আপনারা মিথ্যে কথা বলতে পারেন, কুৎসা করতে পারেন, চক্রান্ত করতে পারেন। মনে রাখবেন সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। এই আঘাত আপনাদের আঘাত নয়, এই আঘাত আমার উপর মানসিকভাবে আঘাত, আমাদের সরকারকে আঘাত করেছে। এই আঘাতের প্রত্যুত্তর আমরা ফিরিয়ে দেব কাজের মধ্যে দিয়ে, সম্মানের মধ্যে দিয়ে, জীবন জীবিকার মধ্যে দিয়ে। চিন্তা করবেন না। আর কেউ কারো উস্কানি সুরে প্ররোচনা শুনে প্লিজ দয়া করে প্ররোচিত হবেন না। মনে রাখবেন মাথার উপরে আমরা আছি, মামাটি মানুষের সরকার আছে, কারো প্রতি কোনো অবিচার আমরা করব না। এটা আমি কথা দিয়ে গেলাম, এটা আমি কথা দিয়ে গেলাম, এটা আমি কথা দিয়ে গেলাম। যারা বলছে 2026-এ করবেন, দাঁড়ান 1 সেকেন্ড আরেকটা শুনে নিন। ত্রিপুরায় 10,000 টিচারের চাকরি হয়েছে গিয়েছিল কোর্টের জন্য। বিজেপির ম্যানিফেস্টে বলা হয়েছিল, প্রতিশ্রুতিতে প্রথমবার, এবার তো দ্বিতীয়বার এসছে, যে তারা জিতলে সব টিচারদের চাকরি ফিরিয়ে দেবে। দেয় তো নি, উপরন্তু যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের মাথাগুলো মেরে ফাটিয়ে দিয়েছে। সুতরাং মনে রাখবেন, এদের বিশ্বাস করবেন না। এরা দুমুখে কেউটে সাপ। আমরা এক নয়, এটা মাথায় রাখবেন। আম গাছে কখনো আমরা ফলে না, আর আমরা গাছে কখনো আম ফলে না, এটা মাথায় রাখবেন। এবং তাই এই কেসটাও আমরা লড়বো, জাস্ট লাইক এ রয়্যাল বেঙ্গল টাইগার। আর আমি স্টুডেন্টদের বলবো, এই ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের যারা আছে তারাও একটা গ্রুপ করে, আমরা যে লয়ারদের দিচ্ছি তারাও যদি মনে করেন তারা কনসাল্টিং প্রসেসে থাকবেন তাদের স্যাটিসফ্যাকশনের জন্য, আমি এডুকেশন মিনিস্টার এবং সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি এখানে আছে, তাদের রিকোয়েস্ট করব ওদের থেকেও একটা স্মল গ্রুপ তৈরি করে নাও। আর এদের আপনারা ডিপেন্ড করুন যাতে টাইম টু টাইম সঠিক মেসেজ আপনারা করতে পারেন। আমি এইটুকু বলবো, নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন। আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন।
আগে আমাকে যোগ্যদেরটা ঠিক করতে দিন, তারপরে আমি অন্য কথা বলবো, আমি আবার ডাকবো। আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদ বাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। সত্যিই যদি এভিডেন্স প্রমাণিত হয় তারা অযোগ্য, তখন আমার কিছু হয়তো করার থাকবে না ওই ডিপার্টমেন্টে, কিন্তু সেটা নিয়ে আমরা আলোচনা করব পরে। আগে ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। আমার মনে হয় আপনারা নিশ্চিন্তে থাকুন, চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। ভাই ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, যে কেউ অ্যাপ্লিকেশন দিতে পারেন। আমি এটাই বলবো, নিশ্চিন্তভাবে আপনারা বাচ্চাদের শিক্ষা দিন এবং যোগ্যরা যারা আছেন শিক্ষা দিন, শিক্ষিত করুন। বাদবাকি যারা আছেন আমি বলেছি তো পরে কথা বলবো, তাদের সাথেও যখন সুযোগ হবে আমি নিশ্চয়ই তাদের কথা শুনবো। এবং ফার্স্ট আমাকে তদন্তটা করতে দিন, ফার্স্ট আমাদের তদন্তটা করতে দিন। আমরা দেখতে চাই, শুনুন, পথ যখন হারিয়ে যায় নতুন পথ একটা খুঁজে পাওয়া যায়। কাজেই দুটো পথই আমাদের কাছে, আমরা ক্লারিফিকেশন চাইব, আইনের ধারা অনুযায়ী কাজ করব, আইন মোতাবেক কাজ করব। বাট কারো চাকরি যাওয়াটা আমাদের ধর্ম নয়, চাকরি ফিরিয়ে দেওয়াটা, চাকরি করে দেওয়াটা আমাদের ধর্ম। আমি এইটুকু বলে আমি আশা করব শিক্ষক শিক্ষিকারা তাদের কাজে তারা যেমনভাবে কাজ করছেন তারা কাজ করবেন, তাদের যেন কোনো রকমভাবে কোনো অসুবিধে না হয়। শিক্ষক না হলে আমার শিক্ষা ক্ষেত্রটাই টোটাল কোলাপস করে যাবে, বাচ্চারা পড়াশোনা করতে পারবে না। অনেকে খাতা দেখছেন, তারা খাতা দেখতে পাচ্ছে না। ভাই দাঁড়াও, তুমি কি অযোগ্য লিস্টে আছো? দাঁড়াও, তুমি কি অযোগ্য লিস্টে আছো? তুমি যোগ্য না অযোগ্য লিস্টে? তো যোগ্যদেরটা তো বলে দেওয়া হয়েছে, আবার কি? উই হ্যাভ সেড এভরিথিং। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার, ইট ইজ ভেরি ক্লিয়ার, নাথিং ইজ লেফট আউট। বলে দিয়েছি যারা যোগ্য তারা পাবেন, চিন্তা করার কোনো কারণ নেই। গায়ের জোরে ফোর্সফুলি তর্ক করে কিছু হয় না, ভালোবাসার দ্বারা যেটা হয়। তাই আপনাদের বলবো, এরপরেও যদি কারো কিছু বলার থাকে, আপনারা যে স্মল গ্রুপ আমরা তৈরি করে দিচ্ছি তাদের মাধ্যমে এডুকেশন মিনিস্টারকে মিট করে কথা বলুন। আমি যোগ্যদের চাকরি কাটব না, যেমন করেই হোক কোনো না কোনো ব্যবস্থা করে দেব, আমি এটুকু আপনাদের বলতে পারি। চিন্তা করবেন না, আগে কোর্টে যাব, কোর্টে গিয়ে কোর্টের সিদ্ধান্ত জানবো, কোর্টে ক্লারিফিকেশন নেব, তারপরে কি ব্যাপার কি ব্যাপার ওটা তো আমি আইনের ব্যাখ্যা বললাম। আরে ভলেন্টারিলি বলছি না, শুনুন, আমি কোর্টের ভাষা বলছি। প্লিজ আন্ডারস্ট্যান্ড, নাও উই আর আন্ডার দ্য কোর্ট ভার্ডিক্ট অ্যান্ড কোর্ট জাজমেন্ট। আর আপনাদের রিপ্রেজেন্টেশন এখানে আছে। আমি কেন বলছি, কোর্ট আমায় বলতে পারে আমি বাতিল করলাম, তুমি ওদের কেন যেতে বলছো? আমি যেতে বলছি এই কারণে যে যে কেউ সার্ভিস দিতে পারে ফর হিউম্যানিটি, তাদের সার্ভিস কেউ কাটতে পারে না। সুতরাং কোর্টের আইন মেনেই যোগ্যদের জন্য ওদের পথ দুটো খোলা আছে। মনে রাখবেন, কোর্টের আইনেই দুটো পথ খোলা আছে। সেই পথ খোলা থেকে আমরা আপনাদের ব্যবস্থা করে দেব যাতে কেউ চাকরি না হারান। প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমাদের কোর্টের অর্ডারও মানতে হবে, কোর্টে ক্লারিফিকেশনও চাইতে হবে, রিভিউ পিটিশনও করতে হবে। সেই জন্য বলছি, যতক্ষণ পর্যন্ত রিভিউ পিটিশনটা ক্লিয়ারেন্স না হচ্ছে আপনারা আপনাদের কাজ তো করতে পারেন। কে বাধা দিয়েছে? আপনাদের তো গভর্নমেন্ট থেকে টার্মিনেট লেটার দেয়নি। সো হোয়াই ইউ আর আস্কিং মি? ডোন্ট রিপিট দিস কোশ্চেন না, এটা আপনার মাইনাস হতে পারে। বুদ্ধি খরচ করুন, বুদ্ধিমানেরা বুদ্ধি খরচ করে।
বুদ্ধি খরচ করে কাজ করুন। আচ্ছা, যোগ্য শিক্ষাকর্মীও যারা আছেন তাদেরও আমি আলাদা করে দেখছি না, আপনারা আপনাদের কাজ করবেন। আর যোগ্য আর অযোগ্যদের লিস্টটা আমরা সুপ্রিম কোর্টের কাছে চাইব, ঠিক আছে? তারপরে আমরা ডিসিশন নেব। প্লিজ, আপনার চাকরি গেলে যেমন ক্ষতি, অন্যের চাকরিও যদি বিনা কারণে যায় যারা যোগ্য, সেটাও কিন্তু তাদের ক্ষতি, এটা মাথায় রাখবেন। তাছাড়াও সুপ্রিম কোর্ট আর একটা অপশান দিয়েছে। অপশানটা কি? যদি আপনারা কেউ পুরনো জায়গায় কাজ করে থাকেন, পুরনো জায়গাতেও আপনারা গেলে সেখানে আপনাদের নিয়ে নেবে। তিনটে অপশান সুপ্রিম কোর্ট দিয়েছে, এটা মাথায় রাখুন, ভালো করে কোর্টের আইনটা পড়ুন। আমি এখন ল অনুযায়ী বললাম, as per law which is possible for me, I clarified. Next our clarification we will ask through our advocate to the highest. এটাই লাস্ট ওয়ার্ড, এটাই এ, এটাই বি, এটাই সি, এটাই ডি, এটাই এ, এটাই এ টু জেড। এই ভরসাটুকু রাখুন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজ চালিয়ে যান। অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা।